জি 24 স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি রাজ্য শিক্ষা দপ্তর এবং জি 24 ঘন্টার যৌথ উদ্যোগে জুনিয়র ক্লাসরুম। আর আজকে ক্লাস 8 এবং ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 8-এর টপিক শতকরা আর ক্লাস 9-এর লাভ ও ক্ষতি। আর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যারা স্টুডিওতে, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের শিক্ষিকা পারমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং রয়েছেন নস্করপুর সুকান্ত শিক্ষা নিকেতনের শিক্ষক শ্যামাপ্রসাদ নন্দ। এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক মনোরঞ্জন দে ঘুরিয়া। আর আমরা শুরুতে ক্লাস 8 থেকে শুরু করি। আচ্ছা, ক্লাস 8 তোমাদের আজকে প্রথম শুরু করছি একটা ছবি দেখিয়ে, তারপরে বলবো যে কি পড়াচ্ছি। স্ক্রিনের দিকে দেখো, একটা ছবি তোমরা দেখতে পাবে, খুব পরিচিত ছবি তোমাদের এটা একটা। আমি জানি তোমরা নিশ্চয়ই বইয়ের দোকানে যাও বই কিনতে। তো এরকমই একটা বইয়ের দোকান যেখানে অনেক বই সাজানো আছে, একজন বই কিনছে, আর দোকানে কাউন্টারের সামনে দেখো একটা লেখা আছে 10% ডিসকাউন্ট। তোমরা এই 10% ডিসকাউন্ট এই শব্দগুলোর সঙ্গেও কিন্তু পরিচিত, বা 10% ছাড়, ঠিক আছে। এবার সাধারণত দেখো চৈত্র সেল, সেই সময় মায়েরা একটু বেশি কেনাকাটা করেন, তাই না? আমরা সবাই ডিসকাউন্ট বা ছাড় এই জিনিসগুলো পেতে খুব পছন্দ করি, কারণ একটু কম টাকা দিয়ে আমরা জিনিস কিনতে পারছি। তো এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা। তো কি করে এই শতকরার ছাড় আমরা হিসেব করব, সেটা আজকে আমরা শিখব। এর আগে কিন্তু তোমরা ক্লাস 6-এ শতকরা শিখেছো, আমরা তারপর থেকেই কিন্তু শুরু করব। তাহলে বিষয় হচ্ছে কি আমাদের শতকরা, তার ইংরেজি নাম হচ্ছে পার্সেন্টেজ। আর চিহ্নটা দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে সবাই, যে চিহ্নটা হচ্ছে এরকম। এটা তোমাদের জানা আছে। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কোনো কিছুকে হিসেব করা, তাই তো? শতকরা বলতে বোঝাচ্ছি আমরা 100-এর মধ্যে হিসেব। একশোর মধ্যে কত, এইটা আমরা যখন হিসেব করি সেটা হচ্ছে আমরা শতকরা দিয়ে প্রকাশ করছি। একটা টেবিল দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে একটা টেবিল আসবে, ঠিক আছে। সেই টেবিলে কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে শতকরা, তারপরটা হচ্ছে ভগ্নাংশ, তারপরটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তোমাদের বইয়েরই সমস্যা, আমি একটু বলে দিই। প্রথমটা বলা আছে দেখো 125%। তাহলে এই শতকরা থেকে যখন আমরা ভগ্নাংশে নেব, কিভাবে নেব? 125, 100-র মধ্যে কত, লঘিষ্ঠ আকারে পরিণত করব। 4 25-এ 100, তাহলে 1 পূর্ণ 1-এ 4। তাহলে প্রথম শতকরা থেকে যখন ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমাদের, শুধু পার্সেন্টেজ যে চিহ্নটা আছে সেটাকে সরিয়ে তার বদলে 100টা আসছে। এরপরে দেখো সেকেন্ড টেবিলটাতে, সেই রোয়ের মধ্যে যে রয়েছে দ্বিতীয় অংশে ভগ্নাংশ লেখা আছে 2-এর 5। তাহলে যখন কোনো ভগ্নাংশ মানে 5 ভাগের 2 ভাগ রয়েছে, একে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। কিভাবে করব? যখন শতকরায় প্রকাশ করব, একে আমরা 100% দিয়ে গুণ করব। 5 20 100, 40%। যদি একে বলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, 40% মানে কত? 40/100, তার মানে 2 ঘর আগে দশমিক বসে গিয়ে 0.24। তাহলে আগের যে অঙ্কটা ছিল যে 5 ভাগে 4 ভাগে ছিল, বা এভাবে বলতে পারি যে 125-এর 100, একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতাম তাহলে কত আসতো? 125-এর 100, একে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতাম তাহলে 1.25 আসতো, ঠিক আছে। এবার দেখো টেবিলের 3 নম্বর অঙ্কটা 3.125, এটা দশমিকে বলে দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ এটা। তাহলে তার থেকে ভগ্নাংশ এবং শতকরাতে আসা 3.125। ভগ্নাংশ থেকে যখন বলেছি শতকরায় নিতে হবে, তখন আমরা কি বলেছি? 100% দিয়ে গুণ করব, ইন্টু 100%। 100 দিয়ে গুণ করা মানে 2 ঘর পরে দশমিক সরে যাবে, 312.5%। কিন্তু যখন একে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, তখন কি হবে? 3125 বাই দশমিক উঠে একটা 10, আর পার্সেন্টেজের জন্য আবার দুটো শূন্য, ঠিক আছে। 25 দিয়ে যদি কাটি, ধরো 5 দিয়েই কাটলাম, 200, 6, 2, 5, 8, 25। তাহলে 25/8
3/8 তাহলে যখন শতকরায় বলা থাকবে সেখান থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করা দুটোই কিন্তু তোমাদের শেখানো হলো। এবার দেখো আরো কিছু প্রশ্ন। ধরো 480 লিটারের 200%, স্ক্রিনে তোমরা পাবে প্রথম প্রশ্নটা। 480 লিটারের 200% কি করে বের করব আমরা? লিটারের ওখানে কথাটা খেয়াল করবে, এর আছে তার সাথে, তাহলে 480 এর মানে আমরা জানি গুণ তার এত পার্সেন্ট, যেহেতু এখানে একটা একক ছিল সেটা লিখে নেবে লিটার। তাহলে 480 গুণ 200%, একটু আগেই বলেছি যে পার্সেন্টেজ থেকে যখন ভগ্নাংশে নেব 100 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, পার্সেন্টেজের চিহ্নটা উঠে গিয়ে, তাহলে 960 লিটার হলো। তারপরের অঙ্কটা দেখো, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? যখন এই ধরনের অঙ্ক পাবে প্রথম দেখে নেবে যে এককটা একই আছে কিনা। প্রথমটা দেখো 85 গ্রাম বলা আছে আর 17 কিলোগ্রামের শতকরা কত জানতে চেয়েছে। আগে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করে নিই। 17 কিলোগ্রাম মানে আমরা জানি 17,000 গ্রাম, তাহলে 85/17,000। এবার শতকরায় নিতে বলেছি, ভগ্নাংশ থেকে শতকরা 100% দিয়ে গুণ, 0 0 2 0.5%, এটাও লিখতে পারো বা 0.5%ও লিখতে পারো, ঠিক আছে। এবার সেই প্রথম ছবিটা যে আমরা দেখেছিলাম, একটা বইয়ের দোকান, ঠিক আছে, দোকানে বই কিনতে গেছো, একটা বইয়ের দাম বলে দেওয়া আছে 200 টাকা। স্ক্রিনে ছিল 3 নম্বরের অঙ্কটা, যে বইয়ের দাম বলে দেওয়া আছে, দেখো তো বইয়ের মধ্যে লেখা থাকে দাম, তাহলে বইয়ের দাম লেখা আছে 200 টাকা এবং তার ওপরে পর্যায়ক্রমে 10% এবং 5% ছাড় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কথাটা খেয়াল করবে, একবারে কিন্তু ছাড়টা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে প্রথমে 10%, তারপরে আবার 5%। তাহলে বইটা কিনতে কত টাকা লাগবে, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল বইয়ের ওপর যে দাম তা হচ্ছে 200 টাকা, তাহলে প্রথমে আমি 200 টাকার উপরে ছাড় পাওয়া গেছে 20%, তাহলে 200 টাকার 20% বের করি। একটু আগেই অঙ্ক বলেছি, এর আছে এখানে, তাহলে গুণ হবে 200 গুণ 20% ছিল না, সরি প্রথম 10% ছিল, 10% এত টাকা, কত পেলাম? 20 টাকা। ছাড় পেয়েছি, ছাড় যখন দেওয়া হলো বইয়ের দামটা কমে গেল, কমে গেল মানে বিয়োগ করতে হবে, তাহলে প্রাথমিক দাম হলো বা বলতে পারো 10% ছাড়ের পরে মূল্য হলো 200 বিয়োগ 20, 180 টাকা। এরপরে কিন্তু আবার 5% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 180 টাকার 5% বের করব। 180 5/100 9 টাকা। তাহলে 180 টাকার উপরে আবার 9 টাকা ছাড় পেয়েছি, তাহলে দাম কমে কত দাঁড়ালো? তাহলে বইয়ের দাম হলো 180 বিয়োগ 9 171 টাকা। আচ্ছা, এটা একটা পদ্ধতি। এছাড়া দেখো প্রথমে বলা ছিল 10% আর 5% পরপর ছাড়। আরেকটা পদ্ধতি বলে দিই, কারণ যদি ধরো এমন হয় যে পরপর 3বার পর্যায়ক্রমে 3বার বা 4বার ছাড় পাওয়া গেছে, তাই নাকি প্রত্যেকবার ধাপে ধাপে আমরা এইভাবে এগোবো, অনেকটা সময় বেশি লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সমতুল্য ছাড় বের করার ব্যাপার থাকে। শব্দগুলো একটু চেনে রাখবে, তার কারণ এরপরেই ক্লাস 9-এ তোমাদের লাভ ক্ষতি পড়তে হবে, তখন কিন্তু সেখানে এই শতকরার হিসেবগুলো খুব কাজে লাগবে। আমি ধরে নিচ্ছি বইয়ের দাম হচ্ছে 100 টাকা, প্রথম ছাড় ছিল 10%, 10% ছাড়ে
মূল্য হলো 10 টাকা কমে যাবে, তাহলে 90 টাকা। এরপরে কি করা হয়েছে, এই 90 টাকার উপরে 5% ছাড়, সমান 90 মাইনাস 90 ইন্টু 5/100, 4.5 টাকা। এই টাকাটা কমে গেল। তাহলে যে বইটার আগে দাম ছিল 100 টাকা, আমি ছাড় পেয়ে কত দাম হলো, তাহলে মোট ছাড় কত হলো? আগে পেয়েছি 10 টাকা, আর পরে আবার পাওয়া গেছে 4.5 টাকা, তাহলে 14.5 টাকা। এই যে বের করলাম, এই 14.5টা কিন্তু আমাদের সমতুল্য ছাড়, ঠিক আছে? এর আগের দিন তোমরা ক্লাস 8-এ ত্রৈরাশিক শিখেছো, সেইভাবে দেখো একবারে ছক তৈরি করলে বেরিয়ে যাবে। বইয়ের মূল্য 100 ধরেছিলাম, ছাড় পাওয়ার পর দাম হয়েছে 100 মাইনাস 14.5, 95.5। বইয়ের দাম ছিল 200, কত হবে? সরল সম্পর্ক, তাহলে দাম হবে 95.5 ইন্টু 200/2, এত টাকা, বাই 100, 2, তাহলে 171 টাকা। তাহলে দুরকমভাবে করে দিলাম, তাহলে তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেটা দিয়ে কিন্তু অভ্যেস করবে। ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে নিতে পারো। আচ্ছা, বেশ। ফার্স্ট প্রশ্ন যেটা আমাদের মধ্যে এসেছে, সায়ন মাইতি করেছে। সায়ন মাইতি, নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন, দক্ষিণ 24 পরগনা। সায়নের প্রথম প্রশ্ন আমরা নিয়ে নেব বোর্ডে। এর 30% ইকুয়ালস টু বি এর 60% ইকুয়ালস টু সি এর 75% হলে A/B/C কত হবে? সায়ন, খুব ভালো প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিকের অবজেক্টিভেও কিন্তু আসে। এখান থেকে আমাদের শুরুটা হলো। প্রশ্নে ছিল এর 30% সমান বি এর 60% সমান সি এর 75%। আমরা লিখতে পারি 30A/100 এর মানে গুণ 60B/100 ইকুয়াল টু 75C/100, ঠিক আছে? নেক্সট লাইনে দেখো, লিখতে পারি 30A ইকুয়াল টু 60B ইকুয়াল টু 75C, কারণ প্রত্যেকের হরে 100 রয়েছে। 15 দিয়ে যদি বাদ দিই, 2A ইকুয়াল টু 4B ইকুয়াল টু 5C। তোমরা যদি 10-এ উঠে যেতে, আমি পরিষ্কার এখানে কে ধরে অঙ্ক করে দিতাম, কিন্তু ক্লাস 7-এ তোমরা অনুপাত শিখেছো, আমি সেইখান থেকে শুরু করছি। এখানে আমরা লিখতে পারি A/B সমান 4/2, এটা একটা ভগ্নাংশ পাচ্ছি এই দুটোকে নিয়ে, ঠিক আছে? পরবর্তী বি আর সি এর যে সম্পর্ক রয়েছে, সেখান থেকে আমরা লিখছি B/C ইকুয়াল টু 5/4। এবার তোমাকে বের করতে বলা হচ্ছে A/B/C। দেখো এখানে বিতে কত রয়েছে, 2, বি এর রেসপেক্টে, আর এখানে আছে 5। আমি চেষ্টা করব কি এই দুজনকে সমান করে নেওয়ার। কি করে করতে হবে? এখানে 5 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করলাম, 20/10। তাহলে এখানে কি করব, 10 আনার জন্য 2 দিয়ে, এখানেও 2 দিয়ে, তাহলে 10/8। তাহলে দেখো A/B এসছে 20/10, আর এখানে B/C এসছে 10/8। তাহলে A/B/C কি লিখবো? A/B/C ইকুয়াল টু 20:10:8। সরল করা যাবে আবার, 10, 5, 4, 10:5:4। বেশ, একটা টেলিফোন লাইনে রয়েছে একজন। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি অর্ণব ঘোষ, কাল্লা মহারাজা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। বেশ, বলো আমার অর্ণব। প্রশ্ন হলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। বেশ, বলা হয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি প্রাথমিক দৈর্ঘ্য যদি 100 একক ধরি, বৃদ্ধি পেলে দৈর্ঘ্য কত হবে? 115 একক। একই রকম ভাবে প্রস্থ যদি 100 ধরি, হ্রাস পেয়েছে, কত হবে? 85 একক। ক্ষেত্রফলের পরিবর্তন জানতে চেয়েছো, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। আর নতুন ক্ষেত্রফল কত হলো? একশো 15 আর 85। দেখো এখানে 10,000 ছিল, এখানে 9775 হলো, তাহলে হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল হ্রাস দুশো 25। তাহলে হ্রাসের হার তুমি পার্সেন্টেজ জানতে চেয়েছো। প্রাথমিক যেটা ছিল সেটা নিচে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, হ্রাসের হার লিখেছি সেই জন্য 100%। কেউ যদি শতকরা হ্রাসের হার লেখো বা শতকরা হ্রাস লেখো, পার্সেন্টেজ চিহ্ন কিন্তু দেবে না। এটা কিন্তু ভালো করে খেয়াল করে করবে, দুটো জিনিস একসাথে বসবে না। যেহেতু হ্রাসের হার লিখেছি সেই জন্য পার্সেন্টেজ সিম্বলটা দিলাম, আর শতকরা লিখলে কিন্তু পার্সেন্টেজ সিম্বল দেব না। 00, দ্যাট ইজ 2.25%। বেশ, আমি এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্নটা একটু নিতে বলবো। দ্বিতীয় প্রশ্নটা যে পাঠিয়েছে একবার দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন যে দীপান্বিতা প্রশ্ন যাবো, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে অক্সিজেন ও হাইড্রোজেন শতকরা কত আছে লেখো। আর এই প্রশ্নটা নিয়ে আমি সরাসরি চলে যাবো বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক মনোরঞ্জন দে ঘুরিয়ার কাছে। মনোরঞ্জন বাবু, গণিতের হাতে খড়ির সাথে সাথে তোমরা শতকরায় 100 কথার সাথে পরিচিত হয়েছো, আবার ক্রিকেট খেলার সাথে সেঞ্চুরি কথার সাথে পরিচিত হয়েছো। শতকরা ইংরেজি পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কথাটা সেন্টেজ কথাটা ল্যাটিন শব্দ সেন্টা নাম থেকে এসেছে, এবং পার কথার মানে হচ্ছে প্রতি, এবং এই সিম্বলের একটা ব্যাপার আছে। এই 100 কথাটি এই 1 কে আমরা বা 1 কে আমরা এই পার কথাতে ব্যবহার করছি, এবং এই দুটো শূন্য আছে 100, এই একটা শূন্য এখানে লিখছি আর একটা শূন্য উপরে লিখছি, এবং এই 100 কে এই প্রতীকের মধ্যে লেখার পরে সেটা আমরা শতকরার প্রতীক হিসাবে ব্যবহার করছি। সেরকম আমরা অনেক সময় পার থাউজেন্ড বা সংক্ষেপে প্রতি হাজারের প্রতীক হচ্ছে 1000-এর 1 হচ্ছে এই পার 90, এবং 1000-এর 3টি শূন্য হচ্ছে উপরের একটি শূন্য এবং নিচে দুটি শূন্য। এরপরে আমরা ষষ্ঠ শ্রেণীতে তোমরা শতকরার সাথে পরিচিত হয়েছো, এবং সপ্তম শ্রেণীতে তোমরা পূর্বপাঠের পুনরাবৃত্তি অঙ্ক করেছো, এবং অষ্টম শ্রেণীতে এখন শতকরা তোমরা একটা ব্যাপকভাবে অঙ্ক করছো। এবং এইখানে ব্যাপকভাবে অঙ্ক করার সময় তোমরা কি দেখেছো যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আবার শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন তোমার ধরো 1/10, এই 1/10 সমান 1/10
গুণিত 100, যখনই 100 দিয়ে গুণ করব তখনই আমি শতকরার চিহ্ন কিন্তু বসে যাবে, তখন কিন্তু আর 1-এর 10 থাকলো না। তাহলে মানে কি হলো 10%, এটা হলো 10%। আবার শতকরা যখন 20%, এই 20% কে যখন আমি সংখ্যায় প্রকাশ করব, তাই 20% মানে 20 ডিভাইডেড বাই নিচে 100 ভাগ করলে হচ্ছে কত, 1/5। এই ধারণার উপর নির্ভর করে তোমার যে সমস্যা আছে সেই সমস্যাকে কি বলেছে, শতকরায় প্রকাশ করে আমাদের প্রকাশ করতে হবে। তুমি যেহেতু অষ্টম শ্রেণীর ছাত্র, তুমি এখন হাইড্রোজেন এবং অক্সিজেনের সংকেত শিখে গেছো। তা তোমার প্রশ্ন হচ্ছে কি, যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এই অনুপাতটা হচ্ছে 2:1। এই 2:1টা, তাহলে এই হাইড্রোজেনের আমার কি হচ্ছে, হাইড্রোজেনের ভগ্নাংশ হচ্ছে কত অংশ আছে, মোট ভগ্নাংশ 2/3, এই 2/3 অংশ, এই 2/3 অংশকে শতকরায় প্রকাশ করলে কত হবে, প্রথমে আমি বলেছি, তাই 2/3 অংশ মানে কি 2/3 গুণিত এইখানে 100, যেই 100 গুণ করলাম পার্সেন্টেজ বসে গেল। এইটা ক্যালকুলেশন করলে কি হবে তোমার 66.2/3%, 66.2/3%। সেরকম অক্সিজেন কত আছে না, অক্সিজেন আছে এইখানে, অক্সিজেন কত 1/3 অংশ, এই 1/3 অংশ সমান কত হবে না 1/3 গুণিত 100, যখনই 100 গুণ হবে পার্সেন্টেজ বসে বললাম, সমান কি হলো 33.13%। ছেলেরা যেটা ভুল করে সেই ভুলটা আমি বলছি, যে শতকরা এবং পার্সেন্টেজ এই দুটো কথাকে একসাথে বলে থাকে। কি রকম একসাথে বলে থাকে, যে শতকরা 5%, এই শতকরা এই 5%, এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা কিন্তু ভুল। শতকরা বলবো আর তার সাথে 5% বলবো, এরকম বলা কিন্তু চলবে না। তাই সঠিক উত্তর কি হবে না শতকরা 5, এই শতকরা 5 এই কথা ঠিক আছে, শতকরা 5 বা এটা কি বলবো, বা বলবো 5%, এই একটি বলতে হবে। তাই তোমার যে হাইড্রোজেনের পরিমাণ 66.23%, অক্সিজেনের পরিমাণ 33.13%, যেটা আগেই করা হয়েছে, এই তোমার সমস্যার সমাধান। বেশ, আমাদের সময় একদমই প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা বরঞ্চ সরাসরি অ্যাসাইনমেন্টের দিকে চলে যাই। নজর রাখো স্ক্রিনের দিকে, অ্যাসাইনমেন্ট যেগুলো আছে চটপট করে ছবি তুলে নাও। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, শতকরা, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ রয়েছে নিচের তালিকাটি তোমাদের পূরণ করতে হবে। আমি আলাদা করে বলছি না, দেখে নাও। অ্যাসাইনমেন্ট 2, 250 সেন্টিমিটার 20 মিলিমিটারের 20% ইকুয়ালস টু কত সেন্টিমিটার। অ্যাসাইনমেন্ট 3-তে যাব। সৃজা অঙ্ক পরীক্ষায় 25টি প্রশ্নের মধ্যে 22টি প্রশ্নের উত্তর দিয়েছে। সৃজার শতকরা কটি প্রশ্নের উত্তর দিয়েছে। অ্যাসাইনমেন্ট 4, একটি কলমের মূল্য একবার 20%, পরে আবার 25% কম হওয়ায় মূল্য হলো 30 টাকা। তাহলে প্রথমে কলমটির দাম কত ছিল? 5 নাম্বার, একটা পরীক্ষায় 52% বিজ্ঞানে, 42% গণিতে অনুত্তীর্ণ হলো। যদি কেবল শতকরা 17 জন উভয় বিষয় অনুত্তীর্ণ হয়ে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে? 6, তেলের মূল্য 20% বেশি হওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দেয়। এর ফলে তেলের খরচ শতকরা কত কম বা বেশি হবে? ক্লাস 8-এর ছুটি, ক্লাস 9-এ আসবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। লাভ ক্ষতি নিয়ে এবারে ক্লাস 9-এর ক্লাস শুরু করব। স্যার নমস্কার। আমার সামনে যারা রয়েছে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমাদেরকে সবাইকে কোভিডে নিশ্চয়ই ভালো আছো, শুভেচ্ছা জানাই, ভালো থাকো। এবং রাজ্য সরকার থেকে আমরা সবাই মিলে চেষ্টা করছি তোমরা বাড়িতে থেকে যাতে পড়াশোনা করতে পারো। আজকের যেটা আছে ক্লাস 9-এর লাভ ক্ষতি, তোমরা মাধ্যমিক স্টেজে লাভ ক্ষতি যেগুলো করো মূলত বিভিন্ন ক্লাসে, তার মধ্য থেকে দেখা যায় বিভিন্ন ক্লাসে করলেও সেকেন্ডারি স্টেজের একদম অন্তিম পর্যায়ে ক্লাস 9-এ এসে লাভ ক্ষতি মোটামুটি তোমরা শেষ করার চেষ্টা করো। এবং সেখানে কি হয়, প্রাথমিক ধারণাগুলো ভিত্তি করে আমরা পরবর্তীকালে একটু
উন্নত মানের এবং বাস্তব উপযোগী যে ব্যবসা সংক্রান্ত লাভ ক্ষতি নিয়ে যেটা আমাদের দৈনন্দিন জীবনে মিশে থাকে তার সঙ্গে যাতে রিলেট করতে পারি। একটু কমপ্লিকেটেড প্রবলেম এবং বিজনেস যে একটা লেয়ারে থাকে না, অনেকগুলো চেনের মাধ্যমে হয়, পরম্পরাভাবে হয়, সেইভাবে আমরা কাজগুলো করব। ক্লাস 9-এ আমরা শেখার চেষ্টা করব। তাহলেও আমরা ছোটোবেলা থেকে লাভ ক্ষতির সঙ্গে যারা পড়াশোনা করেছি কিংবা যারা একদম স্কুলে আসিনি, তাহলেও আমরা লাভ ক্ষতির সঙ্গে কিছু কিছু বিষয় আমরা জানি, কেনা দাম, বিক্রি দাম, লাভ ক্ষতি, এগুলো সেগুলো একটু অঙ্ক করার ক্ষেত্রে যে ফর্মাল যে স্ট্রাকচারটা আছে সেগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব। প্রেজেন্টেশনে আমরা দেখাচ্ছি, এইগুলো একটু আমরা পয়েন্টটা একটু নোট করে নেব। প্রথমত দেখো, একটা হচ্ছে কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই দুটো হচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে কি কোনো ক্রেতা বা বিক্রেতা ব্যবসায়ী যে দাম দিয়ে কিনবে সেই দামটিকে বলবো ওই দ্রব্যের ক্রয় মূল্য। অর্থাৎ আমি যদি একটি দাম 100 টাকা দিয়ে কিনি তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, এবং সেইটা ব্যবসা করার ক্ষেত্রে যখন আমি আবার কাউকে বিক্রি করছি একটু বেশি দাম দিয়ে, ধরা যায় 110 টাকাতে বিক্রি করলাম, তাহলে 110 টাকাটা হবে বিক্রয় মূল্য। এই যে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করলাম, মাঝখানে 10 টাকা যে বাড়তি মুনাফা পেলাম এটাকে আমরা বলি কি লাভ। অর্থাৎ আমি এই যে টাইম নষ্ট করছি, এই যে অর্থটা বিনিয়োগ করলাম, তার বিনিময়ে আমি অতিরিক্ত কিছু আয় করলাম, এটাকে আমরা বলবো কি লাভ। তাহলে লাভ এবং উল্টোটাও হতে পারে, ব্যবসার লাভ করার প্রয়াস নিয়ে আমরা যদিও ব্যবসা করি, কিন্তু দৈনন্দিন জীবনে বাস্তবে আমরা যখন সম্মুখীন হই কখনো কখনো ক্ষতির বা বিপর্যয়ের সম্মুখীন হই, যে কখনো এমনও হবে যে 100 টাকা দ্রব্য কিনে আমরা হয়তো 90 টাকায় বিক্রি করিতে বাধ্য হব, সেক্ষেত্রে হলো কি 10 টাকা আমার ক্ষতি। তাহলে এই লাভ ক্ষতির জায়গাটার আসছে কি প্রকৃত যদি মান বের করি, আমরা কস্ট প্রাইস, কেনা দামকে বলবো কস্ট প্রাইস, বিক্রি দামকে বলবো সেল প্রাইস, সিপি এবং এসপি। যখন বিক্রি দাম এসপি গ্রেটার দেন সিপি হচ্ছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, তখন আমরা বলবো কি লাভ। বিক্রি দাম যখন বেশি, এসপি মাইনাস সিপি, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রফিট অ্যামাউন্ট বা লাভের পরিমাণের মান। এছাড়া যখন আবার ক্রয় মূল্য থেকে আমি কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি, অর্থাৎ ক্ষতি হলো, তখন আমার হলো কি সিপিটা বড় হয়ে গেল, এসপিটা ছোট হলো। ক্রয় মূল্য বড় হওয়ার ফলে সিপি মাইনাস এসপি করলে ক্ষতি আসছে। তাহলে আমরা লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এইগুলোর সঙ্গে পরিচিত হলাম। আরেকটি হয় কি যে আমরা যখন কোনো বৃহত্তর ব্যবসার মধ্যে যাই, প্রত্যেকটা আইটেমের কেনার সঙ্গে কোনটার দাম কত, কত টাকা বেশি, কত টাকা লাভ করলাম, ক্ষতি করলাম, তার থেকেও বড় হয় কি আমরা একটা রিলেটিভ মানে যাই। এই যে লাভটা কত হলো এখানে 10 টাকা, এটা কিন্তু প্রকৃত মান, এক্স্যাক্ট মান। কিন্তু যখন আমরা কোনো বড় বড় ব্যবসায় যাব, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা বিনিয়োগ করব, তখন আমি কতটা লাভের মার্জিন রাখবো, তখন আমরা কি করি রিলেটিভ রেফারেন্সটা দিই, অর্থাৎ আপেক্ষিক মান। দেখো আপেক্ষিক মান কিন্তু অনেক রকমভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে সবথেকে জনপ্রিয় বিষয় হচ্ছে শতকরা মান। শতকরার ক্ষেত্রে তাহলে হচ্ছে কি লাভের শতকরা হার, একইভাবে ক্ষতির শতকরা হার। এই লাভের এবং ক্ষতির যদি শতকরা হার বলি, যেমন আগে আমি বলেছিলাম 100 টাকাতে কিনে 110 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভ হলো কত 10 টাকা। তাহলে 100 টাকাতে আমি 10 টাকা লাভ করতে পেরেছি, 100 টাকা ক্রয় মূল্য, তাহলে এই 100-র সাপেক্ষে কত লাভ করতে পারলাম 10 টাকা, এটাকে আমরা শতকরা আকারে প্রকাশ করি। তাহলে আমি যদি 200 টাকায় কিনে 20 টাকা লাভ করি, তাহলে 200 টাকাতে 20, তাহলে 100 টাকাতে কত হবে 10, তাহলে লাভের পার্সেন্টেজ কিন্তু 10। তাহলে প্রকৃত মান কিন্তু 200 টাকায় 20 টাকা লাভ হচ্ছে, কিন্তু পার্সেন্টেজ যখন বের করছি 10%। তাহলে এটা আমরা বুঝবো যে পার্সেন্টেজ এটা হচ্ছে কি আপেক্ষিক মান, সবসময় কারুর সাপেক্ষে বোঝায়। প্রতি 100 টাকা ইনভেস্টমেন্টে, প্রতি 100 টাকা কেনায় আমি কত লাভ করতে পারলাম তার তুলনামূলক বিচার। যখন আমরা প্রকৃত লাভ ক্ষতি বের করব, তখন কিন্তু প্রকৃত ক্রয় মূল্যকে পার্সেন্টেজ দিয়ে গুণ করলে প্রকৃত লাভ বেরোবে কিংবা প্রকৃত ক্ষতি বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে এই লাভের এবং ক্ষতির হার কার উপর আমরা ব্যাখ্যা করি। দেখো আমরা দুভাবে করতে পারি। কিছু যদি না বলা থাকে, আমরা সেটা লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্যতে, কোনো কিছু উল্লেখ না থাকলে সর্বদাই ক্রয় মূল্যের সাপেক্ষে করব। এটা খুব কমন সেন্স, যে আমি যে টাকাটা ক্রয় মূল্য মানে ওটাই আমি বিনিয়োগ করেছি, তার উপর আমি কি মুনাফা করতে পারলাম, এটা হচ্ছে অঙ্কের মধ্যে পড়ে দেখব। যদি কোথাও কিছু না উল্লেখ থাকে আমরা ক্রয় মূল্যের মধ্যে বের করব। অথবা কখনো কখনো বলা হয় বিক্রয় মূল্যের উপর আমি কত লাভ ক্ষতির হার, তখন আমি বিক্রয় মূল্যের সাপেক্ষে করব। তার ফর্মুলাগুলোও বলা হয়েছে, সেই ফর্মুলাগুলো তোমরা স্ক্রিনে দেখবে। এগুলো কিন্তু আমরা লোয়ার ক্লাসে এগুলো শিখেছি, কিন্তু সেইগুলোকে আমরা অনেক সময় ভুলে যাই, তাই তাকে তো বাদ দিয়ে আমরা উন্নততর অঙ্কগুলো করতে পারবো না। সেই জন্যই কিন্তু আমরা এইগুলো একটু আমরা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলাম। নেক্সট দেখো, আচ্ছা আরেকটি হচ্ছে কি ধার্য মূল্য। দেখো আমাদের এখন কমন প্র্যাকটিস এবং আজকের দিনে সমাজ ব্যবস্থায় যা হয়,
আমরা কোনো কিছু কিনতে গেলে সবসময় বলি দাদা আমাদের ডিসকাউন্টটা দেবেন তো, ভালো যেখানে ডিসকাউন্ট পাবো সেখানে আমরা যাব, এটা কিন্তু এখন কমন ট্রেন্ড। তাহলে ডিসকাউন্ট যখন দেয়, তোমরা যখন বই কেনো বা একটা কোনো প্রোডাক্ট কেনো, সাবান কেনো, দেখো এমআরপি কথাটা লেখা থাকে বা মার্ক প্রাইস, এটাকে বলা হয় ধার্য মূল্য। অর্থাৎ দোকানদার কি করছে, একজন ব্যবসায়ী তার উপরে স্টিকার লাগিয়ে রেখেছে, সে কাস্টমারকে দেখাতে চায় দেখো আমি এইটার দাম রেখেছি 200 টাকা মার্ক প্রাইস। কিন্তু আমাদের যে কমন ট্রেন্ড সমাজ ব্যবস্থার, আমরা একটু ডিসকাউন্ট চাইবো, প্রত্যেকের বিজনেস পলিসিতে আমাকে কাস্টমারকে ডিসকাউন্ট না দিলে সে খুশি হবে না। তার জন্য কি করে, তিনি যে লাভটা রাখবেন বা আমরা ব্যবসা করতে গেলে যে লাভ রাখবো সেটা মনে মনে থাকবে, তার থেকে আমরা বাড়িয়ে অতিরিক্ত দামটা সেট করব। সেট করার পরে সেখান থেকে আমি কাস্টমারকে বলবো যে আপনাকে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি কি 5% ডিসকাউন্ট দিচ্ছি। এটা কাস্টমারকে ধরার জন্য আজকালকার দিনে এগুলো করতে হয়। তাহলে যে মার্ক প্রাইসটা আমি কাস্টমারকে দেখাবো, প্রকৃত দামে বিক্রি করবো না, আমি ছাড় কিছু দিতে পারি, সেটাকে বলছি ধার্য মূল্য। অর্থাৎ আমার এটা ধারণ করা আছে, সবাই দেখতে পাবে মার্ক প্রাইস। ডিসকাউন্ট হচ্ছে এর পরে আসবে। আমি যখন একটি প্রোডাক্টের উপর কিছু ছাড় দিলাম, সেই ছাড়ের মানটি হবে ডিসকাউন্ট। ডিসকাউন্টও যখন দেওয়া হয়, যখন অনেক বড় বড় 5,000 টাকার অ্যামাউন্টে জিনিস কিনবো, 20,000 টাকার অ্যামাউন্টে জিনিস কিনবো, তখন ছাড়টা কত হবে, তখন আমরাও সেটা কিন্তু একটা রেটে বোঝাই, শতকরা হারে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো। যে একটা বইয়ের দাম ধরা যাক 200 টাকা, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন দাদা, না 8% দেবো। তাহলে কত টাকা ছাড় পাবো, 200 টাকার পর 8% করলে 16 টাকা, তাহলে আমি 184 টাকাতে বইটি কিনতে পারবো। এইটা প্রকৃতপক্ষে সেল প্রাইস। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটি করার আগে আমি একটা প্রফিট মার্জিন রাখবো, দিয়ে বিক্রয় মূল্য সেট করেছি যেটা আমার কাস্টমারের কাছ থেকে পাবো। আর সেইটা পাওয়ার আগে কিছুটা অতিরিক্ত দাম আমি কৌশলে বাড়িয়ে রাখবো, কাস্টমার সেটাকে দেখবে মার্ক প্রাইস, সেখান থেকে কাস্টমারকে খুশি করার জন্য ডিসকাউন্ট দেবো, দিয়ে যেটা পাবো সেটা কিন্তু আমার আসল যে লাভের যে জায়গা, সেখান থেকে কিন্তু কোনো রকম বিচ্যুত করব না। এইভাবে আমরা দেখলাম। এবারে যেটা আসছে, আমরা কখনো কখনো দেখি কি, আজকাল দেখবে বিগ বাজার বিভিন্ন শপিং মলে আছে যে বিভিন্ন, একটু আমি বোর্ড ওয়ার্ক করে দেখানোর চেষ্টা করছি, যে বিভিন্ন সিরিজের ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট, 40% 50% ডিসকাউন্ট, এইগুলো দেখে আমরা প্রলোভিত হই। কিন্তু আমরা যারা আজকে ছোট ছোট ছেলে মেয়ে বন্ধুরা যারা আছো, তোমরা আজকে পড়াশোনা শিখবে, তোমরা নিজেরা ব্যবসা করবে, জীবনের সঙ্গে অঙ্ক শিখে বাস্তব জীবনে আমরা বড় হব, তাকে কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে আমরা হিসেব নিকেশ শিখবো, কখনো আমরা ঠকবো না। আর বাবা মার সঙ্গে যখন হাতে ধরে আমরা বাজার করতে যাব, কোন শপিং মলে বিজ্ঞাপন কেমন, সেগুলো কিন্তু আমরা একটু কম্পেয়ার করে দেখব যে কোথায় ভালো কোথায় মন্দ, কোনটায় গেলে সুবিধে, বিজ্ঞাপনে পড়লে আমরা কিন্তু কখনো পড়বো না। যেমন এখানে একটা দেখো স্ক্রিনে আমরা দেখেছি যে মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, যে পরপর 20% 3বার ছাড় দিচ্ছি। এইটা আমরা খুব কমন সেন্সে যারা আমরা ভালো বুঝবো না, ধরে নেবো তাহলে 60% ছাড় পাচ্ছি, তা নয়, এখানেই বিজ্ঞাপনের প্রলোভন। ধরা যাক 100 টাকা মার্ক প্রাইস, তাহলে দেখো স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, তাহলে তারপর প্রথম 20% যখন ডিসকাউন্ট দিচ্ছি, তখন দেখো 20 টাকা আমি প্রকৃত ছাড় পেলাম। তাহলে রইল কত, 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিয়ে 80 টাকা থাকলো অতিরিক্ত। এই 80 টাকার উপরে কিন্তু পরে 20% ডিসকাউন্ট হচ্ছে, প্রথম 100 টাকার উপর নয়। তার ফলে 80 টাকার উপর 20% যখন দিচ্ছি, তখন আমি 16 টাকা ছাড় পেলাম। তাহলে প্রকৃত 20% যেটা বলছে, সেটা কিন্তু সেকেন্ড স্টেজে আমরা অ্যাকচুয়ালি 16% পেলাম অন বেসিক মার্ক প্রাইসের উপর। একইভাবে তারপরে যখন পাচ্ছি 100 থেকে 20, 16 বাদ দিয়ে যেটা পাচ্ছি, সেইটার উপর যখন 20% করবো, মাত্র ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হচ্ছে 12 টাকা 80 পয়সা। এইভাবে দেখা গেল 48 টাকা 80 পয়সা আমি কিন্তু সমতুল্য ছাড় পেলাম। তাহলে যেটা আপাত দৃষ্টিতে 20% প্লাস 20% করে যে 60% আমরা বলে বিচলিত হয়েছিলাম বিজ্ঞাপনের প্রলোভনে, সেটা দেখলাম 48.80%। আর কেউ যদি 50% ফ্ল্যাট দেয়, তাহলেও আমার সেটা লাভজনক। 20 + 20 + 20, এই টোটাল 60 কিন্তু হচ্ছে না। তাহলে এই যে বাস্তব আমরা অঙ্কগুলো করব, এই অঙ্কের সঙ্গে আমাদের যে প্রকৃত বাস্তবের যে বিজনেস কাঠামো, আমার পুঁথিবিদ্যার সঙ্গে বাস্তববিদ্যার এই রিলেশনগুলো যেন থাকে, প্রকৃতভাবে আমরা বুঝতে পারি। নেক্সট আর কি অ্যাড হতে পারে, কিছু ট্যাক্স সরকার ঠিক করে দেয় যখন আমরা কোনো ব্যবসার লেনদেন করি, তার জন্য বিভিন্ন রকম থাকে, সেল ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, জিএসটি থাকে। এইগুলো সম্বন্ধে তোমরা একটু জানবে, অঙ্কের জায়গায় বিভিন্নভাবে করব। আমরা এইগুলোকে দাঁড় করাতে গিয়ে নেক্সট আমরা, আচ্ছা আমি এটাতে আসবো, আমার মনে হয় কিছু প্রশ্ন, আমাদের সময় খুব কম যেহেতু, আমরা একটু নিয়ে নিই। আচ্ছা। আমি শুরুতে একটু 2 নম্বর প্রশ্নে চলে যাব, কারণ অর্ণব চক্রবর্তী ক্লাস 9 ও বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট। অর্ণবের যে প্রশ্নটা আমি একটু দিতে বলবো, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করে
20% ক্ষতি এবং ওপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলোগ্রাম 150 টাকা করে দরে বিক্রি করলে 25% লাভ হবে? আমি মনোরঞ্জন বাবুর কাছে চলে যাব সরাসরি প্রশ্নের উত্তর জানতে। শতকরার একটা ব্যবহারিক প্রয়োগ হলো লাভ ক্ষতি। যে লাভ ক্ষতি পাটিগণিতের হলো বাস্তব জীবনের একটা বড় ব্যবহারিক প্রয়োগ। সেখানে আমরা ঐকিক নিয়মে তোমার বেশিরভাগ অঙ্কই করেছো। এখানে আমরা প্রথমে আমরা তোমার সমস্যার জন্য যে সূত্র ব্যবহার করবো সেই সূত্রটাকে প্রথমে একটু বলে দিই। সেটা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস, ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস সমান কস্ট প্রাইস গুণিত 100 প্লাস মাইনাস এক্স বাই 100। সেইখান থেকে পাই আমি কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস গুণিত 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস এক্স। এক্স পার্সেন্টটা কি হলো? লাভ বা ক্ষতির শতকরা হার। এইখানে লাভ হলে প্লাস হবে এবং ক্ষতি হলে মাইনাস হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর তোমার সমস্যার যে সমাধান করতে যাব, সেখানে তুমি বলেছো যে প্রথম প্রকার চা 20% ক্ষতিতে বিক্রি করছো এবং তার জন্য প্রতি কেজি বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আর দ্বিতীয় প্রকার চা 25% লাভে বিক্রি করছো এবং তার বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে এইখানে ওই সূত্র অনুযায়ী যে প্রথম প্রকার চা আমি বললাম, এই প্রথম প্রকার চা এর কি হচ্ছে, আমি প্রথমে কি বার করবো? এর কস্ট প্রাইস বার করবো। তাহলে প্রথম প্রকার চা এর কস্ট প্রাইসটা কত হবে? ওই একটু আগে বললাম সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস হচ্ছে আমি 80 টাকা করে বিক্রি করেছি এবং 80 টাকা বিক্রি করেছি গুণিত কি হয়েছে? এখানে ক্ষতি হয়েছে। তাহলে উপরে হবে 100 আর নিচে কি হবে? 100 থেকে 20 বিয়োগ যাবে, যেটা 20% ক্ষতি হয়েছে। তাহলে কি হবে? এত টাকা পার কেজি। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কি হচ্ছে? এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত? 100 টাকা পার কেজি। 100 টাকা পার কেজি পাচ্ছি প্রথম প্রকার চা। সেরকম দ্বিতীয় প্রকার চা এর কি পাচ্ছি? কস্ট প্রাইস ইজিক্যাল টু কত পাচ্ছি? এর কস্ট প্রাইস সমান কত? সেলিং প্রাইস হচ্ছে 200। এবার কি হয়েছে? এখানে লাভ হয়েছে। তো লাভ হলে কি হবে? 100 তো উপরে যাবে। এবার 100 উপরে যে লাভ হলে কি হবে? যোগ হবে এবং কত? 25%। তাহলে 100 যুক্ত 25, এইটা টাকা আগের মতো পার কেজি। এই ক্যালকুলেশন সমান কত হচ্ছে? 200 গুণিত 100 বাই 125, এত একক টাকা পার কেজি। তাহলে 25 দিয়ে যাচ্ছে 25 4 100, 25 5 125 আর 5 40 এবং 200, তাহলে হচ্ছে 160 টাকা। 160 টাকা পার কেজি। তাহলে প্রথম প্রকার চায়ের তুমি কি পেলে? ক্রয় মূল্য বলে 100 টাকা পার কেজি আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য বলে 160 টাকা পার কেজি। এরপরে চিরাচরিত যে নিয়ম করি আমরা, সেই চিরাচরিত নিয়মে আমরা যাচ্ছি। সেই চিরাচরিত নিয়মে কি যাচ্ছি? ধরে নিলাম প্রথম প্রকার x কেজি। এই x কেজি কি হচ্ছে? প্রথম প্রকার x কেজি প্রথম প্রকার চায়ের সাথে দ্বিতীয় প্রকার y কেজি দ্বিতীয় প্রকার চা মিশানো হলো, এটা মিশানো হলো। এবং তারপরে কি হলো? মোট ক্রয় মূল্য, তারপরে কি হলো? মোট সিপি। তাহলে মোট ক্রয় মূল্য কত হচ্ছে? প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা কেজি, তাহলে 100x। আর দ্বিতীয় প্রকার হচ্ছে কত? 160 টাকা কেজি, তাহলে 160y এত টাকা। এটা মোট সিপি পাওয়া গেল, মোট ক্রয় মূল্য। এরপর কি হচ্ছে? এই ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ করছে? 25% লাভ করছে। তাহলে 25% লাভে আগের থিওরিতে, তাহলে 25% লাভে, তাহলে 25% লাভ কি হচ্ছে? মোট এসপি। মোট এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? না, যেহেতু 25% লাভ, তাহলে 100x প্লাস 160y ইন্টু, যেহেতু 25% লাভ হচ্ছে তাহলে উপরে হবে 125 আর ডিভাইড বাই নিচে কত হবে? 100। 125 ডিভাইড বাই 100 এত টাকা। এটা কি হলো? 25% লাভে মোট এসপি। আর সে কি করছে? প্রতি কেজি কত টাকা করে বিক্রি করছে? 150 টাকা করে বিক্রি করছে। তাহলে এই টাকাটা কি হবে? ওই
150 টাকা এক্স প্লাস ওয়াই কেজির সঙ্গে সমান হবে, কারণ মোট তো 400 এক্স কেজি আর ওয়াই কেজি যোগ করলে এক্স প্লাস ওয়াই কেজি কিনেছে। তাহলে কি হলো, 100x প্লাস 160y গুণিত 125/100 সমান প্রতি কেজিতে সে কি করেছে 150 টাকা দ্বারা বিক্রি করেছে। আর মোট চা কিন্তু তার কি হচ্ছে 150 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুটো কি হবে মূল্য সমান হবে। এই দুটো মূল্য যখন সমান হলো এইটা থেকে আমি সমাধান করব। তাহলে 125 100 কত হচ্ছে 25, 5 এ 100, 25 4 এ 100, 25 5 125, তাহলে এখানে গুণ করে হচ্ছে 500x। এরপর এখানে আমি যদি সরল করি তাহলে কি হবে 500x প্লাস 800y সমান এখানে 4 দিয়ে গুণ হবে সমান 600x প্লাস 600y। এরপরে আমি কি করব, y গুলো যদি একদিকে আনি তাহলে হবে 200y সমান হচ্ছে 100x, তাহলে 2y সমান হচ্ছে x, এইখানে x বাই y সমান 2 এর 1, অতএব x ইজ টু y সমান 2:1। তার মানে প্রথম প্রকার চায়ের সাথে দ্বিতীয় প্রকার চা 2:1 করে মিশাতে হবে। এরপর অনেকে প্রশ্ন করবে যে স্যার আপনি তো বীজগণিতের নিয়মে করে দিলে পাটিগণিতের অঙ্কটা, তাহলে আমি যদি পাটিগণিতের অঙ্ক নিয়মে যাই তাহলে অঙ্কটা কিভাবে করব? তো পাটিগণিতের অঙ্ক নিয়ম হচ্ছে কি বিক্রয় মূল্যের সাপেক্ষে কিন্তু দেখাতে হবে। কিরকম বিক্রয় মূল্য দুটো যদি আলাদা আলাদা করে বিক্রি করতাম তাহলে কি হতো? তো আলাদা আলাদা করে বিক্রি করলে কি হতো দেখা যাক। তাহলে 25% লাভে দুটো কিন্তু একই করতে হবে। তাহলে 25% লাভে, তাহলে 25% লাভে প্রথম প্রকার চা, এই প্রথম প্রকার চাটা ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে তার এসপি কত হবে, তাহলে তার এসপি হবে 125 টাকা, 125 টাকা পার কেজি বিক্রয় মূল্য। এরপরে 25% লাভে দ্বিতীয় প্রকার যে চাটা ছিল, এই দ্বিতীয় প্রকার চায়ের এসপি কত, তো 25% তো বলেই দিচ্ছি তোমার 200 টাকা, তাহলে এটা কত হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 200 টাকা পার কেজি। আর মিশ্র চায়ের বিক্রয় মূল্য কত, যেটা মিশিয়েছি আমি, তাহলে মিশ্র চা, এই মিশ্র চা এর এসপি কত, এর মিশ্র চায়ের এসপি হচ্ছে তোমাদের বলেছে 150 টাকা পার কেজি, মিশ্র চায়ের এসপি হচ্ছে 150 টাকা পার কেজি। তাহলে কি দেখা যাচ্ছে, প্রথম প্রকার চারা যদি আমি 25% লাভে বিক্রি করতাম তাহলে সেই মূল্যটা মিশ্র চায়ের থেকে কিন্তু 25 টাকা কম। আর দ্বিতীয় প্রকার চারা যদি 25% লাভে বিক্রি করতাম তাহলে মিশ্র চায়ের থেকে তার দামটা 50 টাকা বেশি হচ্ছে। তাহলে কি হলো, ওই এসপি সাপেক্ষে তাহলে এসপি সাপেক্ষে কি হচ্ছে না, প্রথমটা কত হচ্ছে কি বললাম না, প্রথমটা হচ্ছে 25 টাকা কম, প্রথমটা 25 টাকা কম, আর দ্বিতীয়টা কত হচ্ছে 200 আর 150, তা দ্বিতীয়টা কি হচ্ছে 50 টাকা বেশি। এরপরে এই দুটো অঙ্ক সমান করতে হয় আমাকে, তাহলে কি করব, এদের ব্যস্ত অনুপাত করলে আমার অঙ্ক উত্তর হবে। কারণ প্রথমটাকে বাড়াতে হবে, দ্বিতীয়টাকে কমাতে হবে, বেশিকে কমাতে হবে, কমাকে বাড়াতে হবে, তাহলে তারা সমান হবে। তাহলে কি হলো, নির্ণয় অনুপাত, এবং এইটা নিয়ম খুব ছোট্ট হলো, তা নির্ণয় অনুপাত কত হলো, এই যে আগের অনুপাত হলো যেটা আমি বললাম একটু আগে যে 25:50 এর ব্যস্ত অনুপাত, এর কি হবে ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত সমান কত হচ্ছে না 50:25 সমান 2:1, যেটা আমি আগে উত্তর পেয়েছি 2:1। বেশ, অনেক ধন্যবাদ স্যার। আর আমরা বরঞ্চ সময় খুব অল্প, আমরা তাড়াতাড়ি প্রশ্নে কিছু চলে যাব, বেশি কিছু প্রশ্ন এসছে। আকাশ একটা ভিডিও প্রশ্ন পাঠিয়েছে, আকাশের প্রশ্ন শুনবো। আমি আকাশ ভট, নবম শ্রেণীর ছাত্র, গৌড়াটি হরদাস ইনস্টিটিউশন, হুগলি। আমার প্রশ্ন হলো যে এক ব্যক্তি দুটি শাড়ি তৈরি করে, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা।
শাড়ি দুটি উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? ওকে আকাশ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আমি তোমার প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত দেখো এই যেটা ভিডিওটা যে 1:3 অনুপাতে বলেছো শাড়ি দুটো, তাই তো? 1:3 যদি হয় তাহলে এটা কিন্তু রিলেটিভ ভ্যালু, আমি আগে বলেছিলাম রিলেটিভ ভ্যালু, তাহলে আমাকে এক্স্যাক্ট একটা ভ্যালু ধরে নিতে হবে। ধরে নিচ্ছি প্রথম শাড়ির কস্ট প্রাইস, আমি একটু সংক্ষেপে লিখছি, বেশি ভাষা এখানে দেবো না, যে প্রথমটা হচ্ছে মনে করি এক্সটা একটা নন জিরো ভ্যালু। 1:3, তাহলে এটা যদি 1 টাকা ওটা 3 টাকা হবে, তাহলে এটা x টাকা হলে তাহলে দ্বিতীয় শাড়ির যে কস্ট প্রাইস সেটা কত হবে? 3x টাকা। এক্সটা হচ্ছে নন জিরো একটা কোয়ান্টিটি নাম্বার, তাহলে এটা কস্ট প্রাইস হলো। এইবারে বলা হয়েছে কি যে প্রথম শাড়ির উপর সে 15% প্রফিট করেছে, তার প্রথম শাড়ির উপর যদি প্রফিট পার্সেন্টেজ 15% হয় তাহলে কী হবে? সেল প্রাইস এসপি ইজিক্যাল টু সিপি প্লাস প্রফিট, দ্যাট ইজ এক্স প্লাস এক্স ইন্টু এক্সের সিপির উপর 15%, দ্যাট ইজ 15/100। এইটা হচ্ছে, তাহলে এটা কেটে দাও, 3 20, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 3x/20 সমান 23x/20। এটা দাঁড়ালো কি প্রথম শাড়ির সেল প্রাইস। ওকে, এইবারে আমাকে কি বলা হচ্ছে? শর্ত মোট কত টাকা লাভ করেছে, তাই তো? সরি, লাভ যদি করে থাকে তাহলে আমার এসপি বের করার দরকার নেই, টোটাল প্রফিটটা হয়ে গেল x ইন্টু 15/100, এইটা সমান 3x/20 টাকা। একইভাবে দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে প্রফিট কত হবে না? প্রফিট পার্সেন্টেজ ছিল 20%, তাহলে এটা দাঁড়াবে কত? 3x ইন্টু 20/100 সমান হচ্ছে 3x/5 টাকা। তাহলে টোটাল প্রফিট বলেছে কত? টোটাল প্রফিট বলেছে 262 টাকা 50, তাহলে 262 টাকা 50 পয়সা হচ্ছে টোটাল প্রফিট। আর টোটাল প্রফিট এখানে আমি পাচ্ছি কত? প্রথমটা থেকে পাচ্ছি 3x/20 প্লাস দ্বিতীয়টা থেকে পাচ্ছি 3x/5। দিস টোটাল শুড বি ইকুয়াল টু 262.50। এখান থেকে আমরা ইকুয়েশনটা ফর্ম করে পাবো, সিম্পলিফিকেশান করো, 20 এটা হবে 3x, এটা হবে 12x ইজ ইকুয়াল টু 262.50, দ্যাট ইজ ইকুয়াল টু 15x/20 ইজ ইকুয়াল টু 262.50। সেখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু 262.50 ইন্টু 20/15। এইটা ক্যালকুলেশন করে আমাদের করে নিতে হবে। 4 এটা 3 কত হচ্ছে? 350। টোটাল হচ্ছে 350। এটা ক্যালকুলেশন করে নিলে আমার টাইমটা খুব কম, সংক্ষেপে দেখিয়ে দিলাম, তারা করে নেবে। তাহলে এক্স এর মান 350, তাহলে প্রথম শাড়ির মান কত ধরেছিলাম? এক্স, তাহলে প্রথম শাড়ির মান হচ্ছে গিয়ে 350 হয়ে গেল, এটা হচ্ছে প্রথম শাড়ির ক্রয় মূল্য। আর দ্বিতীয়টা ছিল 3x, তা 3 ইন্টু 350 ইজিক্যাল টু কত হচ্ছে? 1050 টাকা। স্যার ওখানে একটা কেটে 87.50 লিখে দিন, ওই কোনটা? যে 262.50টা কেটে দিন। হ্যাঁ, কাটছে 15 দিয়ে ওটা, যেহেতু ওখানটা এটা কত হচ্ছে কেটে? 87.50। 87.50। বেশ, আমাদের সময় স্যার একদমই তাহলে অল্প। প্রথম শাড়ির দাম হলো 350 টাকা, দ্বিতীয় শাড়ির দাম হলো 1050 টাকা। বেশ, আমরা বেশ কিছু অ্যাসাইনমেন্টে সরাসরি চলে যাব। একটু চটপট টিভি স্ক্রিনে চোখ রাখো, পারলে ছবি তুলে নাও। অ্যাসাইনমেন্ট 1, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 25:24 হলে লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো। অ্যাসাইনমেন্ট 2, একই পেন একজন বিক্রেতা ক্রয় মূল্য বিক্রয় মূল্য 5:6 অনুপাতে এবং অপর বিক্রেতা 24% লাভে বিক্রি করলে কার লাভের পরিমাণ বেশি হবে। অ্যাসাইনমেন্ট 3, 5 টাকায় 6টি পাতিলেবু কিনে 6 টাকায় 5টি বিক্রি করলে লাভ বা ক্ষতির শতকরা হার কত, এটা বার করতে হবে। অ্যাসাইনমেন্ট 4-এ চলে যাও, বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমি পুরোটা বলবো না, সময় নষ্ট হবে, একবার চট করে দেখে নাও, ছবি তুলে নাও। অ্যাসাইনমেন্ট 5, বেশ কয়েকটা বড় প্রশ্ন আছে, চটপট ছবি তুলে নাও। আর আজকে যেসব প্রশ্ন পাঠিয়েছো তাদের উত্তর পেতে তোমাদের banglarshikha.gov.in এর ওয়েব পেজে চোখ রাখতে হবে। এবং আমরা জানিয়ে দিই যে আগামীকাল একই অঙ্কের ক্লাস রয়েছে, তবে ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্য, ক্লাস 10-এর জন্য রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, আর ক্লাস 12-এর রয়েছে ম্যাট্রিক্স। আপাতত এই পর্যন্তই স্যার ম্যাডাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সঙ্গে থাকো জি 24 ঘন্টা।